দর্শক স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন এই সময় অনুষ্ঠানে, সাথে আছি আমি এম এ মানিস। আর কিছু সময় পরই ঐতিহাসিক 10ই জানুয়ারি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন সার্বভৌম দেশকে নিয়ে তার ছিল অনেক ভাবনা, স্বপ্ন। বিশেষ এই দিবসটি নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের সাথে আছেন রাষ্ট্রবিজ্ঞানী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর হারুন রশিদ। স্বাগত আপনাকে স্যার। এবং আমাদের সাথে আরও রয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা জনাব ইকবাল সোবহান চৌধুরী। স্বাগত আপনাকে। তো বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আর কিছু সময় পরেই 10ই জানুয়ারি আমরা এরকম ঐতিহাসিক একটি সময়ে পদার্পণ করতে যাচ্ছি। তো আমাদের আসলে একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে 16ই ডিসেম্বর তো বাংলাদেশ বিজয় অর্জন করেছিল, কিন্তু সেখানে একটা কেমন যেন একটা অসম্পূর্ণতা ছিল। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে কি সেই অসম্পূর্ণতা পূর্ণ হলো? ডক্টর হারুন রশিদ, আপনি বিষয়টা কি যদি ব্যাখ্যা করেন। আপনাকে ধন্যবাদ। 10ই জানুয়ারি 1972 জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আমরা সকলেই জানি যে 1971 সালের 25শে মার্চ 12:30 অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি কমান্ডোদের হাতে বন্দী হওয়ার পূর্বক্ষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার ঘোষণা, বর্তমান যে পিলখানা আছে সেখানে ইপিআর তাদের ওয়্যারলেস সেটের মাধ্যমে হালিশহরে চট্টগ্রামে মেজর রফিক সেখানে বার্তাটা পৌঁছানো হয়। তারপর সারা দেশে বার্তা পৌঁছে যায় যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন এবং শুরু হয়ে যায় আনুষ্ঠানিকভাবে আমাদের মুক্তিযুদ্ধ। কথাটা উল্লেখ করলাম এই জন্য যে বঙ্গবন্ধু আমাদের মহান স্বাধীনতা, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা, আমাদের মুক্তিযুদ্ধে বিজয়, সব কিছু কিন্তু এক সূত্রে গাথা। আজকের বাংলাদেশ এটা হলো আসলে বঙ্গবন্ধুর, যদি বলি, এই বাংলাদেশের স্বপ্ন বহু আগে থেকে তিনি দেখেছেন এবং তারপর ধাপে ধাপে ধীরে ধীরে তিনি সেটাকে বাস্তবায়িত করেছেন। এখন 9 মাসের আমাদের সশস্ত্র মুক্তিযুদ্ধ, পাকিস্তানি হানাদার বাহিনীর 93,000 সৈন্য, আজকের যে সরোয়ার্দী উদ্যান তৎকালীন রেসকোর্স ময়দান, সেখানে যৌথ বাহিনী অর্থাৎ মুক্তিবাহিনী মৃত্যুবাহিনীর যৌথ বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল অরোরা তার কাছে আত্মসমর্পণ করে এবং মুক্তিযুদ্ধে আমাদের বিজয় অর্জিত হয়, আমরা হানাদার মুক্ত হই। কিন্তু এখানে জনাব ইকবাল সোবহান চৌধুরী সাহেব আছেন, নিঃসন্দেহে তিনিও বলবেন যে দেশ হানাদার মুক্ত হয়েছে, মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হয়েছে, কিন্তু বিজয়ের যে আনন্দ সেটা তখনও কিন্তু মানুষের মনে মানুষ অনুভব করে নাই। না করার একটাই কারণ যে বিজয়ের যিনি মহানায়ক, যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ, যার নামে মুক্তিযুদ্ধ, যার 7 মার্চের ভাষণের নির্দেশে 30 লক্ষ লোক জীবন উৎসর্গ করেছে, সেই মহামানব আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখনও পাকিস্তানের কারাগারে বন্দী। শুধু বন্দী না, বন্দী থাকা অবস্থায় অগাস্ট মাসে 1971 সেখানে সামরিক আদালতে একটা প্রহসনমূলক বিচারের নামে তার মৃত্যুদণ্ড বন্ধ দেওয়া হয়েছিল। কাজেই মৃত্যুদণ্ডাদেশ নিয়ে বঙ্গবন্ধু সেখানে আছেন কারাগারে। কাজেই মানুষের ভিতর যে উৎকণ্ঠা এবং উদ্বেগ, এমনকি আমাদের দেশের মানুষ দেখুন, তারা কিন্তু বঙ্গবন্ধুর জন্য দোয়া করেছেন যেন সুস্থভাবে তিনি দেশে ফিরে আসতে পারেন এবং তার জন্য এমনকি তারা যদি বলি যে তারা মানে যে নানাভাবে তারা বঙ্গবন্ধুর জন্য প্রতীক্ষা করেছে দেশ মানুষ। তো তারা রোজাবন্ধু রেখেছে, এই কথাটাই বলতে চেয়েছিলাম। তাহলে বুঝতে পারেন যে আসলে উদ্বুদ্ধ করার মূল কারণ, তাহলে বুঝতে পারেন যে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বিজয়, স্বাধীনতা, এটা একটা জায়গায় এসে কিন্তু মিশে আছে, অবিচ্ছেদ্য, যেটাকে বলি আমরা ইনসিপারেবল। তাহলে বিজয় যদি অর্জিত হয় আর সেই বিজয়ের মহানায়ক যার কারণে বিজয়, যার নেতৃত্বে বিজয়, তিনি যদি অনুপস্থিত থাকে, তাহলে সেখানে কি কখনো সেই বিজয়ের আনন্দ থাকে না। আসলে প্রকৃতপক্ষে যখন 1972 সালের 10ই জানুয়ারি সেই লন্ডন হয়ে তারপর দিল্লি থেকে ঢাকায় ফিরে আসলেন এবং পুরাতন তেজগাঁ বিমানবন্দরে যখন সেই
1:30টার সময় বিমানটা ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের বিমান এসে অবতরণ করলো। ঘটনাক্রমে সেই ঐতিহাসিক মুহূর্তে আমার সৌভাগ্য হয়েছিল সেখানে উপস্থিত থাকার। আমি সেই বরিশাল থেকে আমরা 3 বন্ধু ছুটে আসছিলাম ঢাকায়, যে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন, তিনি দেশে আসবেন, সেখানে উপস্থিত থাকার জন্য। এবং ওই বিমানবন্দর থেকে জনতার মাঝে হেঁটে হেঁটে আমরা একসাথে জনতার সাথে এই রেসকোর্স ময়দানে এসে উপস্থিত হই। তারপর বঙ্গবন্ধু সেখানে ভাষণ লাগলেন এবং সেই মঞ্চের কাছাকাছি আমরা ছিলাম। তার ভাষণে কি বলেছিলেন সবগুলো স্পষ্ট আমার এখনও মনে রয়েছে। কথাগুলো বললাম এই জন্য, তখন মানুষের যে ঢল, ঢাকা শহরে আর কত মানুষ আর তখন ছিল, বেশি মানুষজন ছিল না। দ্বিতীয়ত মুক্তিযুদ্ধকালে অনেকে ঢাকা শহর ছেড়ে চলে গেছে। তারপরেও মনে হয় যে কোনো বাড়িতে কোনো একটা মানুষ বোধহয় আর ছিল না, সব মানুষ বোধহয় রাস্তায় নেমে আসছিল এবং রেসকোর্স ময়দানে আসছিল এবং বঙ্গবন্ধুকে রিসিভ করার জন্য বিমানবন্দরে গিয়েছিল। তারপর বিমানবন্দরে আসলেন, সেখান থেকে রেসকোর্স ময়দানে আসলেন এবং এই পথটা ধরেন না কত আর কিলোমিটার পথ হবে, ধরি 8-10 কিলোমিটার পথ হতে পারে। প্রায় 2-2.5 ঘন্টা সময় লেগেছে আসতে। মানুষের ঢল, খোলা জিপে তো দেখেছেন ছবিতে যে ট্রাকের উপরে তিনি আছেন এবং আস্তে আস্তে সেই ট্রাক চলছে এবং আস্তে আস্তে চলছে এবং মানুষ চলছে। আমার এখনও মনে আছে ওই ট্রাকের সামনে ছিল এমআর আখতার মুকুল, যিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন। তিনি একটা সাইকেলে করে সেই ট্রাকের সামনে দিয়ে যাচ্ছিলেন, আর আমরা হলাম ট্রাকের পাশে, ট্রাক চলছে, আমরাও পাশাপাশি চলছি। এই হলো ঘটনা। তাহলে মনে হচ্ছে কি যে 10ই জানুয়ারি 1972 বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পরে মনে হলো যেন একটা, যে মানুষের অনেক পরিশ্রমের পর যে একটা স্বস্তির নিঃশ্বাস, মনে হলো যেন রিয়াল বিজয়টা আমরা এখন লাভ করেছি, একটা পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা পেয়েছি। যে কারণে আমি যদি বলি, লন্ডন থেকে প্রকাশিত দি গার্ডিয়ান পত্রিকা 10 তারিখই, যেহেতু টাইমের গ্যাপ আছে, আমাদের 10 তারিখ সময় ও যখন ল্যান্ড করেছে, ওদের 10 তারিখে এডিটোরিয়াল লিখেছে একটা। এডিটোরিয়ালটার শিরোনাম ছিল রিকগনাইজ বাংলাদেশ নাও, এই হলো শিরোনাম। সেখানে তারা বলছে যে হোয়েন শেখ মুজিবুর রহমান স্টেপস আউট অ্যাট ঢাকা এয়ারপোর্ট, দি নিউ রিপাবলিক বিকামস এ সলিড ফ্যাক্ট। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন তেজগাঁও বিমানবন্দরে এসে প্রথম পা রাখলেন, তখন সদ্য স্বাধীন যে দেশ, এই দেশটা একটা সুদৃঢ় ভিত্তি লাভ করলো। কেননা এর আগে যে এত অনিশ্চয়তা ছিল বাংলাদেশকে, যে শত্রুমুক্ত হয়েছে ঠিকই আছে, কিন্তু চারিদিকে অস্ত্র, বিভিন্ন বাহিনী এবং ভারতীয় সৈন্য এখানে উপস্থিত হয়েছে, কাজে আমাদের ভবিষ্যৎ কি হবে। আমি স্যার আসবো পরবর্তী দিনগুলোতে। আমি আসলে মনে হয় উত্তরটা পেয়েছি প্রথম, যেটা যে আসলে বঙ্গবন্ধুর এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিজয়ের যে স্বাদটা, পরিপূর্ণতা, যেটার জন্য আসলে অধীর আগ্রহী ছিলেন, যে তাদের যার নির্দেশে ওনারা যুদ্ধ করেছেন, উনি ফিরে এসেছেন এবং পরিপূর্ণতা পেয়েছে। আমি জনাব ইকবাল সোবহান চৌধুরীর কাছে যেতে চাই যে ঠিক আসলে কোন প্রেক্ষাপটে এদের স্বাধীনের পরে, মানে 16ই ডিসেম্বর তো আসলে বিজয় অর্জিত হয়েছে এবং আমাদের বিজয় ঘোষণা করা হয়েছে, কিন্তু তারপরও বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে ছিলেন। তো কোন প্রেক্ষাপটে আসলে পাকিস্তান শাসক গোষ্ঠী আসলে ওনাকে মুক্তি দিতে সিদ্ধান্ত নেন? ধন্যবাদ আপনাকে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে আসার আগে এটি কথা বলা দরকার, কে বঙ্গবন্ধু? বাঙালি আমরা কখনো কিন্তু স্বাধীন ছিলাম না। শত শত বছর আমরা কিন্তু, আমাদের কোনো পরিচয় ছিল না, আমরা পরাধীন ছিলাম। কখনো মুঘল, কখনো বাইরের শাসকরা, তারা বাংলা শাসন করেছে। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বাংলা ভাষাকে বিশ্বের কাছে পরিচিত করিয়েছিলেন, নোবেল পুরস্কার পেলেন। কিন্তু বাঙালি জাতিকে পরিচিত করেছেন কিন্তু বঙ্গবন্ধু। বাংলাদেশ যদি না হতো, তাহলে বাঙালি জাতীয়তা উন্মেষ হতো না। বঙ্গবন্ধুর দুটি প্রধান অবদান, তিনি যে শুধুমাত্র একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়েছেন তা নয়, কিন্তু আমাদের বাঙালি জাতীয়তার একটি পরিচয় তিনি দিয়েছেন। যেমন ধরুন, কেন এই কথাটি বলছি,
আমাদের বাংলা ভাষাভাষী পাশেই তো পশ্চিমবঙ্গে আছে, কিন্তু তারা বাঙালি জাতি নয়, কিন্তু তারা বাংলা ভাষাভাষী। আর বাংলাদেশের আমরা একদিকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক, অন্যদিকে আমরা বাঙালি জাতি। এবং বঙ্গবন্ধু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্য দিয়ে ভাষাকে প্রতিষ্ঠিত করেছেন। কোন ভাষা? যে ভাষার জন্য আমরা দাবি করতে পারি বাংলাদেশে, তৎকালীন পূর্ব পাকিস্তানে এই ভাষার জন্য জীবন দিয়ে এই ভাষাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। আর বঙ্গবন্ধু জাতিসংঘে তিনি প্রথমবার বাংলা ভাষায় তিনি ভাষণ দিলেন। সে থেকে শুরু হলো বাংলা ভাষায় জাতিসংঘে আমাদের ভাষণ। যে কথাটি যে বঙ্গবন্ধু 25শে মার্চের মানে 26শে মার্চের প্রথম প্রহরে, যেটা আমাদের রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক হারুন রশিদ সাহেব বললেন, তিনি যাওয়ার পূর্বে তিনি জানতেন তার কাছে সন্ধ্যা থেকেই কিন্তু নেতারা যাচ্ছেন। তিনি নেতাদেরকে বলে দিচ্ছেন, নেতারা কিন্তু অনেকে বলেছেন যে আপনি একটু সরে পড়ুন, কিন্তু তিনি নেতাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা চলে যাও, আমি ব্যবস্থা সব করে রেখেছি, কোথায় কোথায় যেতে হবে সব ব্যবস্থা তিনি করে রেখেছেন। কারণ 1 মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত বঙ্গবন্ধুর নেতৃত্বে কিন্তু তৎকালীন এই পূর্ব পাকিস্তান পরিচালিত হয়েছে। তিনি তখনও কিন্তু ক্ষমতায় নেই, কিন্তু তার কথাতে এই পূর্ব পাকিস্তানের আমরা বাঙালিরা তখন তার কথাতে প্রশাসন চলেছে, তার কথাতে সব কিছু চলেছে, কলকারখানা চলেছে, স্কুল কলেজ চলেছে, সব কিছু। এবং তিনি এই সময়ের মধ্যে তিনি সব ব্যবস্থা করে রেখেছেন। আর তিনি বললেন, না, আমি গেলে পরে এ দেশকে তারা ছারখার করে ফেলবে। তিনি গেরিলা নেতা ছিলেন না, তিনি জনগণের নেতা ছিলেন। অনেকে গেরিলা নেতা, অনেক স্বাধীনতা যুদ্ধে গেরিলা নেতার মতো তারা ইয়ে করেছেন, কিন্তু বঙ্গবন্ধু কিন্তু গেরিলা নেতা ছিলেন না, বিপ্লবী নেতা ছিলেন না। তিনি ছিলেন জনগণের নির্বাচিত, জনগণ থেকে উঠে আসা একজন জননেতা। ধরুন বঙ্গবন্ধু টুঙ্গিপাড়ায় বাবা মার কাছে খোকা, তারপরে কি তার সতীর্থদের কাছে মুজিব, এরপরে যখন যুবক হলেন তিনি হলেন নেতা মুজিবর। এরপরে তিনি 6 দফা যখন দিলেন, তিনি এই প্রথম 6 দফার মধ্য দিয়ে তিনি উঠে আসলেন, মানুষের দৃষ্টিতে চলে আসলেন, এবং এদেশের মানুষ বিশ্বাস করতে শুরু করলো তাকে, যে তার দ্বারাই আমাদের মুক্তি আসবে। 6 দফার মধ্য দিয়ে তিনি এই জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করলেন। এবং 69-এর গণ আন্দোলন, তাকে তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে এই জনগণ তাকে মুক্ত করে নিয়ে আসলো। তাকে কিন্তু সেই সময় কিন্তু তাকে ফাঁসি দেওয়ার জন্য তাকে কিন্তু এই প্রহসনমূলক সেই ষড়যন্ত্র মামলা কিন্তু সাজানো হয়েছিল, কিন্তু জনগণের আন্দোলনের মুখে তাকে রাখতে পারেনি সেই সামরিক সরকার পাকিস্তানের। তিনি আসলেন, সেই তাকে উপাধি দেওয়া হলো বঙ্গবন্ধু। এরপর বঙ্গবন্ধু হিসাবে তিনি 70-এর নির্বাচনে এদেশের জনগণের ম্যান্ডেট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতা হলেন। সংবিধান অনুযায়ী, পাকিস্তানের সংবিধান অনুযায়ী তিনি প্রধানমন্ত্রী, কিন্তু পাকিস্তানের সামরিক সরকার, ভুট্টো, ইয়াহিয়া খান, তারা তাকে দিলেন না। না দেওয়ার কারণের জন্য এই 1 মার্চ থেকে শুরু হলো আমাদের আন্দোলন। এরপরে 25শে মার্চের বা 26শে মার্চের প্রথম প্রহরে যখন পাকিস্তান হানাদার বাহিনী অপারেশন ক্লিন হার্টের নামে, সার্চলাইটের নামে যখন তারা এখানে ধ্বংসযজ্ঞ, হত্যাযজ্ঞ শুরু করলো,
সেই সময় তিনি ঘোষণা দিলেন, স্বাধীনতার ঘোষণা। এই স্বাধীনতার ঘোষণা নিয়ে তো অনেক বিতর্ক আছে, তবে ইতিহাস বলে স্বাধীনতার ঘোষণার একমাত্র দাবিদার হলেন বঙ্গবন্ধু, কারণ তিনিই দেওয়ার ক্ষমতা তার, কারণ তিনি হলেন জনগণের নির্বাচিত নেতা। তিনি ছাড়া আর কারো কিন্তু স্বাধীনতার ঘোষণা দেওয়ার কোনো এখতিয়ার ছিল না, ক্ষমতাও ছিল না, সুযোগও ছিল না। এরপরে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। 9 মাস যুদ্ধ হলো একজন ব্যক্তির উদ্দীপনায়। এই যে 30 লক্ষ শহীদ হলো, আমাদের মুক্তিযুদ্ধরা অকাতরে প্রাণ দিল যুদ্ধে, জয় বাংলা স্লোগান দিয়েছে, আর সাথে হলো বঙ্গবন্ধুর চেতনা। এবং আমরা আসলে এক সেকেন্ডে শেষ করছি আমি। এরপরে আসলো আমাদের স্বাধীনতা। সেই স্বাধীনতা 16ই ডিসেম্বর আমরা স্বাধীন হলাম। হানাদার বাহিনী তারা আত্মসমর্পণ করতে বাধ্য হলো, আমরা মুক্তি পেলাম। আমাদের যেই সরকারের অধীনে, অর্থাৎ বঙ্গবন্ধুর অবর্তমানে তার নেতারা যে সরকার গঠন করেছিলেন, সেই সরকারের অধীনে কিন্তু আমরা স্বাধীনতা পেলাম। দেখুন, একটি সরকারের একটি মাত্র এজেন্ডা ছিল সেই সরকারের, সেটি ছিল স্বাধীনতা। আমি মনে করি বিশ্বের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে একটি সরকার তার একটি এজেন্ডা পুরোপুরি তারা বাস্তবায়ন করেছেন বঙ্গবন্ধুর অবর্তমানে বঙ্গবন্ধুকে সামনে রেখে। তারপরে আমরা স্বাধীনতা পেলাম 16ই ডিসেম্বর। কিন্তু যেটা প্রফেসর সাহেব বললেন যে আমাদের এই স্বাধীনতা কিন্তু তখনও অপূর্ণ। যার নেতৃত্বে স্বাধীনতা তিনি নেই। এবং সেই সময় আমি বলবো যে যেটি বলেছেন যে পাকিস্তান কারাগারে তাকে প্রহসনমূলক যে বিচার, সেই বিচারে তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে, এবং তিনি যে সেলে থাকতেন সেখানে তার পাশে তার কবরও খোঁড়া হয়েছে। আচ্ছা, যে আমরা আসলে কোন প্রেক্ষাপটে বঙ্গবন্ধুকে আসলে মুক্তি দিতে বাধ্য হয়েছিল পাকিস্তানি শাসকরা? বঙ্গবন্ধুকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো, তখন তাকে নিয়ে গিয়ে পাকিস্তান নিয়ে যাওয়া হলো। প্রথম প্রহরে কিন্তু তিনি কোথায় আছেন সেটিও কিন্তু জানা যাচ্ছিল না। পরবর্তীকালে পাকিস্তানিরা বাধ্য হলো যে তাকে যে গ্রেপ্তার করা হয়েছে এবং পাকিস্তানে নিয়ে যাওয়া হচ্ছে এটি প্রকাশ করতে তারা বাধ্য হলো, কারণ বিশ্ব জনমত তখন কিন্তু এটা জানতে চেয়েছিল। এরপরে তাকে কারাগারে বন্দী করা হলো, রাখা হলো, এবং সেখানে তার বিচার হলো, কবর খোদা হলো। তিনি বললেন যে আমাকে যদি তোমরা, আমার একটা শেষ ইচ্ছা, যদি তোমরা আমাকে এখানে ফাঁসি দাও, তাহলে আমার মরদেহটি তোমরা আমার দেশে ফিরিয়ে দিও। আল্লাহর রহমত যে তার মরদেহ না, তিনি বীরের বেশে তিনি প্রত্যাবর্তন করলেন। এবং 16ই ডিসেম্বর আমাদের স্বাধীনতার পর আমাদের যে স্বাধীন বাংলা সরকার যেটি গঠিত হয়েছিল, এই পুরো 9 মাস যারা যুদ্ধ পরিচালনা করেছেন, সেই সৈয়দ নজরুল সাহেব, তাজউদ্দিন সাহেব, মনসুর আলী সাহেব এবং কামরুজ্জামান সাহেবরা তারা যে যুদ্ধ পরিচালনা করেছেন, সেই যুদ্ধ পরিচালনার মধ্য দিয়ে তারা ফিরে আসলেন। এরপরে বঙ্গবন্ধুকে ফিরে আনার জন্য সেই সরকার উদ্যোগ গ্রহণ করলেন। এখানে না বললেই না, মিসেস গান্ধী তখন প্রধানমন্ত্রী ভারতের, এবং তিনি এবং ভারত সরকার সেই সময় আমাদেরকে যুদ্ধে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে সেটা একটি ইতিহাস। এবং মিসেস গান্ধী বঙ্গবন্ধুর মুক্তির ব্যাপারে আন্তর্জাতিক ক্ষেত্রে কূটনৈতিক তৎপরতা শুরু করলেন। সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য এবং অন্যান্যরাও। তারই পরিপ্রেক্ষিতে পাকিস্তান শাসক গোষ্ঠী, মিলিটারি শাসক গোষ্ঠী বঙ্গবন্ধুকে শেষ পর্যন্ত বিশ্ব জনমতের চাপে তাকে মুক্তি দিতে বাধ্য হলেন। আর তার সাথে
7.5 কোটি যে সেই সময় মানুষ ছিল আমাদের বাংলাদেশে, হাতে গোনা কিছু রাজাকার, আলবদর এবং পাকিস্তানপন্থী স্বাধীনতা বিরোধী তারা ছাড়া, যেটি প্রফেসর অধ্যাপক হারুন রশিদ সাহেব বললেন যে তখন নামাজ পড়েছে, দোয়া করেছে, রোজা রেখেছে এবং তাদের দোয়ায় বঙ্গবন্ধু ফিরে এসেছেন। যখন বঙ্গবন্ধু ফিরে আসেন তখন কিন্তু তার উপাধি হয়ে গেল জাতির পিতা। 16ই ডিসেম্বরে আমাদের স্বাধীনতা, আমরা স্বাধীনতা লাভ করলাম, ঘোষণা দিয়ে গেলেন তিনি। স্বাধীনতা লাভ করলাম কিন্তু 16ই ডিসেম্বরে আত্মসমর্পণের মধ্য দিয়ে। এবং তিনি যখন ফিরে আসেন, তিনি গ্রেপ্তার হয়েছিলেন জনগণের নেতা বঙ্গবন্ধু হিসাবে। তিনি যখন ফিরে আসেন তখন কিন্তু তিনি জাতির পিতা হিসেবে তিনি ফিরে আসেন। এটি ইতিহাস। আরেকটি কথা বলতে চাই, বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের মধ্য দিয়ে শুধু যে আমাদের স্বাধীনতার যে পূর্ণতা লাভ করেছে তা নয়। দেখুন, এমন একটি নেতা তিনি দেশে ফিরে এসেছেন, কিছুই জানেন না, কারণ 9 মাস তিনি বন্দী ছিলেন পাকিস্তানের কারাগারে। তিনি প্রথমে গেলেন যুক্তরাজ্যে, লন্ডনে, লন্ডন থেকে ভারত হয়ে আসলেন। ভারতে তিনি নামলেন মিসেস গান্ধী এবং ভারতের জনগণের কাছে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানোর জন্য, ধন্যবাদ জানানোর জন্য। এবং সেখানে তিনি একটি কথা বললেন যে ভারতের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনী কবে বাংলাদেশ থেকে যাবে। দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেখানে যেখানে মিত্রবাহিনী ছিল সেখান থেকে অনেকেই কিন্তু ফেরত যায়নি, কিন্তু বঙ্গবন্ধু এমন এক নেতা, দেশপ্রেমিক নেতা, যে তিনি ভারতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন, মিসেস গান্ধীকে কৃতজ্ঞতা প্রকাশ করছেন জনগণের পক্ষ থেকে স্বাধীনতা মুক্তিযুদ্ধে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য। এবং ভারতের সেনাবাহিনী আমাদের সেনাবাহিনীর সাথে, মুক্তিযোদ্ধাদের সাথে রক্ত দিয়েছে। আমাদের 1 কোটি উদ্বাস্তুকে ভারতের জনগণ তারা আশ্রয় দিয়েছে। সেখানে তিনি বলছেন মিসেস গান্ধীকে যে কবে ভারতের সেনাবাহিনী চলে যাবে। এবং মিসেস গান্ধী জানতেন বঙ্গবন্ধু এমন এক নেতা যে তাকে রিফিউজ করা যায় না। তিনি বলেছেন যে আপনার জন্মদিনে আপনি, এটাও একটা ইতিহাস, মাত্র 2 মাসের মধ্যে ভারতের যে সেনাবাহিনী যারা আমাদেরকে স্বাধীনতা অর্জনে আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে এক কাতারে এসে আমাদেরকে মুক্ত করেছে, তারা কিন্তু ফেরত চলে গেল। এবং আমরা নূতনভাবে একেবারে যাকে বলে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা আমাদের স্বাধীনতা পুরোপুরিভাবে আমরা অর্জন করলাম। এটি কিন্তু একটি ইতিহাস। এবং এটা তো একটা, তাহলে এটা এক বড় ধরনের একটা কূটনীতি। হ্যাঁ, এটা কূটনীতি এবং তার সাহস, এই সাহস বঙ্গবন্ধু ছাড়া কেউ হবে না। অবশ্য তার যে কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারও সেই ধরনের সাহস আছে। যখন তিনি প্রেসিডেন্ট ক্লিনটনকে পাশে দাঁড় করিয়ে রেখে বললেন যে 50 বছরের গ্যাসের রিজার্ভ রেখে তারপরে গ্যাস রপ্তানি করা হবে। এটি বঙ্গবন্ধুর রক্ত তার ধমনীতে আছে বলে তিনি এই সাহস দেখাতে পেরেছেন। তিনি দেখাতে পেরেছেন ওয়ার্ল্ড ব্যাংকে যে আমি তোমার ঋণ নেব না, তুমি আমাদেরকে অভিযোগ করেছো। এবং তার সাহস আছে বলেই তিনি আমাদের নিজস্ব সম্পদে আজকে পদ্মা সেতু করেছেন। এই কথাগুলো কেন বললাম? আমাদের জানা দরকার ইতিহাসকে, আমাদেরকে বারবার ইতিহাসকে আমাদেরকে তুলে আনা দরকার। যেদিন তিনি প্রত্যাবর্তন করেন বঙ্গবন্ধু, আমাদের জাতির পিতা, আমি সৌভাগ্য আমার, আমি তখন যে পত্রিকাটিতে ছিলাম তার নাম ছিল পাকিস্তান অবজারভার। 16ই ডিসেম্বর যখন আমরা স্বাধীন হলাম, 17ই ডিসেম্বর যে পত্রিকাটি বের হলো তার নাম হলো বাংলাদেশ অবজারভার। পাকিস্তান নামটি ক্রস করে বাংলাদেশ অবজারভার, মধ্যখানে পাকিস্তান ক্রস করে দেওয়া হলো। সেই অবজারভার পত্রিকার আমি একজন নবীন
রিপোর্টার ছিলাম। আমার এটা একটা মানে উল্লেখযোগ্য একটা দিক। আমরা একটু প্রফেসর হারুন স্যারের কাছে আসছি, আমি শুনবো আবার গল্প। না, আমি শেষ করি। আমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হলো যে তুমি এই বঙ্গবন্ধু প্রত্যাবর্তনের এই নিউজটি তুমি কভার করবে। আমি মাত্র সাংবাদিকতা শুরু করেছি, আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছে, কিন্তু আমি ওই ঐতিহাসিক ঘটনা শুধু যে দেখব তা নয়, লিখব, প্রচার করব আমার পত্রিকাতে, সেই উত্তেজনা, সেই উদ্দীপনায় আমি ছিলাম এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে আমরা দৌড়ে, কারণ আমরা তো আর তখন গাড়ি নেই, বঙ্গবন্ধু ছুটছেন, সৌভাগ্যবশত বঙ্গবন্ধু ছুটতে পারতেছেন না, তার গাড়ি যাচ্ছে না, থেমে থেমে যাচ্ছে। সেই কারণের জন্য আমরাও কিন্তু থেমে থেমে এসে রেস কোর্সে তার ভাষণটি ধরতে পেরেছিলাম। এবং পরের দিন আমার মানে প্রতিবেদনেই এই রিপোর্টটি আমি প্রকাশ করতে পেরেছিলাম ইতিহাসের একটা সাক্ষী হিসাবে। আমরা আসলে সৌভাগ্যবান যে এরকম ইতিহাসের দুজন সাক্ষীকে আমরা পেয়েছি। তো প্রফেসর হারুন রশিদ স্যার ও বলছিলেন যে স্যার ওই দিন ওখানে স্পটে ছিলেন, এবং যে বিষয়টি এসেছে একটু আগে, যেটা ভারতীয় সেনা প্রত্যাহারের যে বিষয়টি নিয়ে আলোচনা হলো, যে আসলে এই ধরনের ঘটনা তো আসলে খুব সচরাচর দেখা যায় না, যে একটি স্বাধীন দেশে যারা সাহায্য করেছে, সহযোগিতা করেছে, এবং তারা বুদ্ধি দিয়ে, সেনা দিয়ে এবং মানুষের পাশে দাঁড়িয়ে, আশ্রয় দিয়ে, তো সব দিক থেকেই সহযোগিতা করেছে, সেই রকমই একটা দেশকে সরাসরি বলে দেওয়া, মুক্তি পেয়ে এসে সরাসরি বলে দেওয়া যে তোমার সেনাবাহিনীকে প্রত্যাহার করে নিয়ে যাও। তো এইটা তো আসলে অনেক বড় ধরনের সাহস এবং বড় ধরনের কূটনীতি। আপনি এটাকে কিভাবে দেখেন? আসলে এর মধ্যে দিয়ে বড় বঙ্গবন্ধুর যে বিচক্ষণতা এবং যে তার কূটনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা, এগুলোরই বহিঃপ্রকাশ। এমন এক সময় তিনি কথাটা মানে প্রস্তাবটা উত্থাপন করলেন, কেউ এর জন্য প্রস্তুত ছিল না। ভারতের নেতৃবৃন্দ, মিসেস গান্ধী বা অন্যান্য নেতৃবৃন্দ, কেউ কিন্তু প্রস্তুত ছিল না যে হঠাৎ করে বঙ্গবন্ধু এই কথা বলে ফেলবেন। কিন্তু এর আগে যখন তিনি লন্ডনে হয়ে, দিল্লি হয়ে তারপর ঢাকায় আসলেন, লন্ডনে থাকাকালীন 24 ঘন্টা ব্রিটিশ প্রধানমন্ত্রী তৎকালীন কনজারভেটিভ পার্টির এডওয়ার্ড হিথ, তার সাথে 10 ডাউনিং স্ট্রিটে বঙ্গবন্ধুর বৈঠক হয়। সেই বৈঠকে বঙ্গবন্ধু এডওয়ার্ড হিথকে অ্যাপ্রোচ করেছিলেন যে রিকগনিশনের জন্য। তখন এডওয়ার্ড হিথ উত্তরে বললেন যে কোনো দেশের মাটিতে যদি বিদেশি সৈন্য থাকে তা সেখানে কিন্তু আমরা রিকগনিশন দিতে পারি না, এবং ইউরোপের অনেক দেশই পারবে না। কাজে এই পয়েন্টটা বঙ্গবন্ধুর সামনে কিন্তু তিনি তুললেন। ঠিক বঙ্গবন্ধু এটা স্মরণে রেখে দিল্লিতে যখন তিনি নামলেন, নামার পরে মিসেস ইন্দিরা গান্ধীর সাথে তখন বৈঠক হলো, অলানে ছাড়েন তিনি বললেন যে আপনার কাছে তো আমরা চিরকৃতজ্ঞ, আপনি যা করেছেন বাঙালির জন্য, আমাদের স্বাধীনতার জন্য, কিন্তু আমাদের মিত্রবাহিনীর সৈন্যরা কখন বাংলাদেশ থেকে ভারতে চলে আসবে, যেটা আমাদের ইকবাল সোবহান চৌধুরী সাহেব বললেন। তো এটা শুধু সাহসের ব্যাপার না, এটা হলো যে বঙ্গবন্ধু আসলে কি ছিলেন, একজন মনে প্রাণে যেমন খাঁটি বাঙালি, আবার তদ্রূপ একেবারে মনে প্রাণে একজন সত্যিকার জাতীয়তাবাদী নেতা। তিনি যখন 74 সালে ওআইসিতে গেলেন, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, এই যখন গেলেন লাহোরে, তিনি কারো কি অনুমতি নিয়ে গেছেন, কারোর সাথে পরামর্শ করে গিয়েছেন, বা ভারত কি মাইন্ড করে এটা কি চিন্তা করেছেন? করেন নাই। তা বঙ্গবন্ধুর আত্মবিশ্বাসের জায়গাটা ছিল জনগণ। তিনি ছিলেন জনগণের নেতা, 7.5 কোটি মানুষের নেতা, এবং এটাই হলো তার শক্তির ভিত। এবং তার যে নেতৃত্বের যে উচ্চতা, তার যে আত্মবিশ্বাস, সেই বিশ্বাসের বলে কিন্তু তিনি এটা বলতে পারছেন। অন্য কোনো নেতৃত্ব যারা হলো ভাসমান, যাদের পায়ের নিচে মাটি নাই, তারা কিন্তু এই কথা বলতে পারবে না। এটা বলতে হলে পায়ের নিচে মাটি দেখতে হয়। এখন আমি আর 2-4টা কথা বলি, প্রাসঙ্গিকভাবে মনে হয়। আসলে 1947 সালে যে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, বঙ্গবন্ধু তো পাকিস্তান আন্দোলনেও ছিলেন, কিন্তু 47 সালে যে পাকিস্তান হলো 1000 মাইলের দূরত্বের 2টা অংশ নিয়ে, এইটা বঙ্গবন্ধুর রাষ্ট্রভাবনা ছিল না। বঙ্গবন্ধু এই রাষ্ট্রে বিশ্বাস করতেন না। বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে স্পষ্ট বলেছেন যে আমরা পাকিস্তান আন্দোলনের মধ্যে 3টে রাষ্ট্রের কথা ভাবছি। একটা হবে বর্তমান পাকিস্তান, একটা হবে ভারতের পূর্ব ভারতে বাঙালিদের নিয়ে এখানে অবিভক্ত বাংলা, আসাম এই অঞ্চল নিয়ে আরেকটা রাষ্ট্র, আর তৃতীয় হবে ভারতবর্ষ। 3টে রাষ্ট্র হবে।
কাজে 47 সালে পাকিস্তানে বঙ্গবন্ধু বিশ্বাস করতেন না, এ হলো এক। 2 নম্বর হলো 66 সালে বঙ্গবন্ধু একচ্ছত্র নেতা হিসাবে আবির্ভূত হয়েছেন। আগরতলা ষড়যন্ত্র মামলা যখন দিয়েছে, 69 গণ-অভ্যুত্থান হয়েছে, কিন্তু ইট ডাজ নট মিন যে শুরু থেকে বঙ্গবন্ধু ইনসিগনিফিকেন্ট ছিলেন। বঙ্গবন্ধু পাকিস্তান আন্দোলনের সময় শুরুতে যে যখন ভাষা আন্দোলনটা হলো 48 সালের 11ই মার্চ, তখন সেক্রেটারিয়েটের সামনে, সচিবালয়ের সামনে পিকেটিং করতে গিয়ে তিনি কিন্তু গ্রেপ্তার গ্রহণ করেছেন। কাজে তিনি ভাষা আন্দোলনের যারা প্রথম কারাবন্দী যে 73-74 জন ছিল, তার মধ্যে বঙ্গবন্ধু অন্যতম। ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণী কর্মচারীদের আন্দোলন 48 এবং 49 সালে তিনি সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, যে কারণে ভাইস চ্যান্সেলরের বাসভবন থেকে 19 এপ্রিল 1949 সালে তিনি গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার হওয়ার পরে কারাগারে গিয়েছেন, কিন্তু মুচলেখা দিয়ে তিনি তার ছাত্রত্ব রক্ষা করেন নাই। দিস ইজ বঙ্গবন্ধু, মনে রাখবেন। এবং সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ রিপোর্ট অন দি ফাদার অফ দি নেশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর সম্পাদনায় বেরোয়েছে 10 খণ্ড। এই 10 খণ্ডে আমরা কী পাই? পাকিস্তানি গোয়েন্দা সংস্থা সবসময় শুরু থেকেই বঙ্গবন্ধুর পেছনে লেগে আছে। কেন? তারা জানে হিয়ার ইজ এ পটেনশিয়াল লিডার, যে আমাদের রাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে পারে। এবং হুইচ ইজ ট্রু, যে বঙ্গবন্ধু যেহেতু পাকিস্তান রাষ্ট্রে বিশ্বাস করেন না, বঙ্গবন্ধু বিশ্বাস ছিল বাঙালিদের জন্য আর একটা স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা, এবং সেই রাষ্ট্র প্রতিষ্ঠা কীভাবে করতে হবে? আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে করতে হবে। যে কারণে পাকিস্তান প্রতিষ্ঠার সাথে সাথেই কিন্তু ভাষা আন্দোলন, এবং সেই ভাষা আন্দোলনে তিনি ঝাঁপিয়ে পড়লেন। তারপর আস্তে আস্তে তিনি আন্দোলন সংগ্রামকে মানে এগিয়ে নিলেন। এবং যে বিষয়টা এখানে আরও উল্লেখ্য, আমরা যে বঙ্গবন্ধু কি পাকিস্তান রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন? হতে চান নাই। কাজে ইয়া ভুট্টো ষড়যন্ত্র করে প্রধানমন্ত্রী তো দেয় নাই, বিষয়টা এভাবে না, বরং বঙ্গবন্ধুও এমনভাবে একটা অবস্থান নিয়েছেন যাতে তারা কোনো সমঝোতায় আসতে না পারে। অর্থাৎ বঙ্গবন্ধুর লক্ষ্য হলো সমঝোতা না, বঙ্গবন্ধুর লক্ষ্য হলো ইউনাইটেড পাকিস্তানের প্রধানমন্ত্রী না, বঙ্গবন্ধুর লক্ষ্য হলো বাঙালির জাতীয় মুক্তি, জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা, যার স্বপ্ন তিনি অনেক আগে থেকে দেখেছেন। যে কারণে 7 মার্চের ভাষণে তিনি কী বলেন? বঙ্গবন্ধু জাতির পিতা আসলে কখন হয়েছেন? মার্চ মাসের প্রথম সপ্তাহে। কীভাবে হলেন? 2 তারিখে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের চত্বরে। 3 তারিখ পল্টনে ছাত্র জনতার মহাসমাবেশে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ইতিহাস যেখানে পাঠ হলো, সেখানে বঙ্গবন্ধুকে জাতির পিতা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা আমাদের জাতীয় সঙ্গীত, এবং সশস্ত্র মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসাবে বঙ্গবন্ধুকে ঘোষণা করা হয়েছে। এটা হলো 3 মার্চ 1971, 7 মার্চের আগে। কিন্তু এর অর্থ হলো মার্চ মাসের প্রথম সপ্তাহেই আসলে আমাদের বিপ্লবী অভ্যুত্থান ঘটে গেছে বাঙালি জাতির বঙ্গবন্ধুর নেতৃত্বে। তারপর যেটা হলো 7 মার্চ, তিনি জানেন যে একটা মুক্তিযুদ্ধ অনিবার্য, যে কারণে 7 মার্চের ভাষণে সেই নির্দেশনা দিলেন। এরপরে ইয়ে খান আগে ইনিশিয়েট করবে পাকিস্তান ভাঙন, না বঙ্গবন্ধু করবেন? বঙ্গবন্ধুর কৌশল হলো যে আগে ইয়ে খান করবে, যাতে বিশ্ববাসী বুঝতে পারে যে বঙ্গবন্ধু আসলে বিচ্ছিন্নতাবাদী না। এই জন্য তিনি অপেক্ষা করেছেন কৌশল, এটা হলো তার একটা কৌশলগত অবস্থান। কিন্তু পাকিস্তান যে ভাঙন অনিবার্য এবং না ভাঙা পর্যন্ত বাঙালির মুক্তি অর্জন সম্ভব না, এটা বঙ্গবন্ধু স্পষ্টত 47 সালের আগ থেকেই এটা তিনি অনুধাবন করেছেন। আমরা ছিলাম প্রফেসর ডক্টর হারুন আর রশিদ স্যারের আলোচনায় ছিলাম। উনি বলছিলেন বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ নিয়ে বলছিলেন। তো আমি আরেকটু যুক্ত করি, যেটা ইকবাল সোবহান চৌধুরী সাহেব বলেছেন যে স্বাধীনতার ঘোষণা নিয়ে নানা কথা। আসলে বাংলাদেশের ইতিহাস, বাঙালির জাতিরাষ্ট্র গঠন এবং যে আন্দোলন সংগ্রাম, এর ধারাবাহিকতা সম্পর্কে যদি স্বচ্ছ পরিচ্ছন্ন কারো ধারণা থাকে, তাহলে স্বাধীনতার ঘোষণা নিয়ে কোনো বিভ্রান্তি নাই, কোনো ধরনের বিতর্ক এখানে নাই। কেননা একমাত্র বঙ্গবন্ধুই হলেন 70 সালের নির্বাচিত নেতা। হি হ্যাড দি অথরিটি টু ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স, নোবডি এলস। আমেরিকান যে স্বাধীনতা যুদ্ধ আমেরিকাও করেছে ব্রিটিশের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে 1776 সালে। তখন একজন মেজর, নাম হলো জন মেকান্টস, তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তখন আমেরিকার ফাউন্ডিং ফাদার যারা আছে, জেফারসন, হ্যামিল্টন, তারপর অন্য যারা, জর্জ ওয়াশিংটন, তারা বললো হু আর ইউ টু ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স। তার কোর্ট মার্শাল হয়েছিল। তো চট্টগ্রামের রাজনৈতিক নেতাদের অনুরোধে জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ না করতেন, তাহলে তারও কিন্তু কোর্ট মার্শাল হতে পারত। কিন্তু তিনি যে ঘোষণাপত্র পাঠ করছিলেন, চট্টগ্রামে আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাকে অনুরোধ করেছিল যে একজন সামরিক বাহিনীর লোক যদি ঘোষণাপত্র পাঠ করে তাহলে এটা অ্যাটেনশন ড্র করবে। এই হলো ব্যাকগ্রাউন্ড। নাহলে কিন্তু এই আমেরিকায় যেভাবে কোর্ট মার্শাল হয়েছে এখানে হতে পারত। থার্ড, আমি যে কথাটা বলে শেষ করি সেটা হলো এই যে 10ই জানুয়ারি 1972 আমাদের জাতীয় জীবনে কেন গুরুত্বপূর্ণ হলো এই
যে সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ, চারিদিকে যে একটা অনিশ্চয়তা, বঙ্গবন্ধু ছাড়া কারো পক্ষে এই পরিস্থিতি সামাল দিয়ে তারপর বাংলাদেশকে একটা অবস্থায় নিয়ে যাওয়া 3.5 বছরের মধ্যে কোনো নেতৃত্বের পক্ষে সম্ভব ছিল না। কেননা মুক্তিযুদ্ধ দ্বারা যাদের নেতৃত্বে পরিচালিত হয়েছে তারা আহ্বান জানিয়েছিল অস্ত্র জমা দেওয়ার জন্য, একটা অস্ত্রও কেউ জমা দেয়নি। আর বঙ্গবন্ধু যখন আসছেন তখন তিনি আহ্বান করেছেন, সকলে এসে ঢাকায় তিনি দাঁড়িয়ে আছেন, তার পায়ের নিচে এসে সকলে লাইন বেঁধে তারপর অস্ত্র জমা দিয়েছেন। এই হলো বঙ্গবন্ধু। ফাইনালি আমি বলি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার গান বা কবিতা যেটা হলো আমার সোনার বাংলা ভালোবাসি, আমাদের জাতীয় সঙ্গীত, এটা 1966 সালে আওয়ামী লীগের কাউন্সিলের উদ্বোধনী সঙ্গীত ছিল। অর্থাৎ বঙ্গবন্ধু 1966 সালে স্থির করেছেন যে বাংলাদেশ স্বাধীন হলে এটাই হবে আমাদের জাতীয় সঙ্গীত। 1952 সালে যখন চীনের শান্তি সম্মেলনে গেলেন, বঙ্গবন্ধু কোন ভাষায় বক্তৃতা করেছেন? 74 সাল তো পরে, 52 সালে চীনের শান্তি সম্মেলনে গেলেন, সেখানে গিয়ে কিন্তু বাংলা ভাষায় বক্তৃতা করেছেন। ফাইনালি যেটা হলো, কবিগুরুর প্রসঙ্গটা আনলাম এই জন্য যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে যে কবিতা লিখেছেন, শেষের কবিতা, সেই কবিতার নাম হইল ওই মহামানব আসে। এবং সেই কবিতায় তিনি কি বলেছিলেন? ওই মহামানব আসে, চারিদিকে রোমাঞ্চ জাগে, মর্তদুলির ঘাসে ঘাসে, জয় 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 মানব সভ্যতা। এবং এরপরে যেটা বললেন যে মন্ত্রী উঠিল মহাকাশে, তাহলে বললেন যে ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ জাগে, মর্তদুলির ঘাসে ঘাসে। 1941 সালে লিখছেন এই কবিতাটা। মনে হলো যে বঙ্গবন্ধুকে আগাম চিন্তা করে তাকে সামনে রেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 32 বছর আগে যেন ওই কবিতাটা লিখেছিলেন। অর্থাৎ তিনি যেন বিজয়ের বেশে একজন বাঙালি, যিনি বাঙালি যাকে মুক্ত করে একটা স্বাধীন দেশ প্রতিষ্ঠা করে তারপর সেই বিজয়ের বেশে তার সেই স্বপ্নের বাংলাদেশে ফিরে আসছেন। কাজী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মনে হলো যে এইটা দেখে তারপর কবিতাটা লিখেছেন। আসলে 31 বছর আগে লিখেছেন, এটা অনুমান করে। এটাই হলো কবির, যদি বলি, দিব্য দৃষ্টি, সেই ভঙ্গিতে তিনি লিখেছেন। জি, আমরা একটু জনাব ইকবাল সোবহান চৌধুরী আপনার কাছে যেতে চাই। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন এবং বঙ্গবন্ধু দেশে আসার পরে আমাদের একটি নির্বাচন হয়েছিল এবং আগেও নির্বাচন হয়েছে, এবং বঙ্গবন্ধু কে একজন প্রশ্ন করেছিলেন, বা উনি তখন চিন্তা করেছিলেন যে আমাদের সংসদীয় রাষ্ট্র ব্যবস্থাটা কি হবে, এবং বঙ্গবন্ধু সম্ভবত ওই সময় বলেছিলেন সংসদীয় ব্যবস্থার কথা বলেছিলেন। তো আপনি স্বদেশ প্রত্যাবর্তন এবং স্বাধীনতার এত বছর পরে এসে আমাদের দেশে গণতান্ত্রিক একটা ব্যবস্থা চলছে, তো আপনি কি মনে করেন বঙ্গবন্ধুর আদর্শে, সেই বঙ্গবন্ধুর সেই সময় থেকে আজ অবধি যে ব্যবস্থাটা চলছে, কেমন চলছে সেই সংসদীয় ব্যবস্থা? দেখুন, আমাদের বাঙালি জাতির, বা আজকের যে বাংলাদেশ, আমাদের বাঙালি জাতি, তার ইতিহাস বলে যে এমন কোনো ঘটনা নেই যেখানে বঙ্গবন্ধুর সম্পৃক্ততা ছিল না। 47 সালে লড়কেলেঙ্গে পাকিস্তান, তারপরে পাকিস্তান হলো, তখন থেকেই 47 সালে তিনি বুঝলেন যে এই পাকিস্তান আমাদের বাঙালিদের জন্য নয়। 47 সালে তিনি বুঝলেন এবং তিনি তার প্রস্তুতি নিলেন। এবং দেখুন, আমাদের ভাষা আন্দোলন, সেখানেও তার সম্পৃক্ততা। 69-এর গণ আন্দোলন, শিক্ষা আন্দোলন, সবগুলোতে বঙ্গবন্ধুর সম্পৃক্ততা। 6 দফা এবং সর্বশেষ স্বাধীনতা যুদ্ধ বলুন, 70-এর নির্বাচন বলুন, বঙ্গবন্ধু দেশে ফিরে আসলেন। দেশে ফিরে আসার মধ্য দিয়ে যেমন স্বাধীনতার পূর্ণতা পেয়েছিল, তেমনিভাবে যেটি অধ্যাপক সাহেব বললেন যে অনিশ্চয়তাও কেটে গেল। যুদ্ধবিধ্বস্ত দেশ, 1 কোটি উদ্বাস্তু, কোষাগারে কোনো টাকা নেই, তখনও কিন্তু অনেক রাষ্ট্র আমাদেরকে স্বীকৃতি দেয়নি। দেশে অস্ত্র আছে, সেই অস্ত্র আমাদের রাস্তাঘাট, কলকারখানা, পুল সব ধ্বংসপ্রাপ্ত। এর তিনি শুরু করলেন পুনর্বাসন, পুনর্নির্মাণ এবং
ভবিষ্যৎ বাংলাদেশের যে নীতি নির্ধারণ, তার প্রথম কাজটি তিনি কি করলেন? কয়েক মাসের মধ্যে একটি সংবিধান দিলেন। পৃথিবীর বহু রাষ্ট্র আছে যারা এখন পর্যন্ত সংবিধান করতে পারেনি, কিন্তু মুক্তিযুদ্ধের কয়েক মাসের মধ্যে বঙ্গবন্ধু একটি সংবিধান দিলেন, এবং সেই সংবিধানটি আমাদের জাতিসত্তার, আমাদের স্বাধীনতার প্রতীক। বঙ্গবন্ধুকে উনি যখন দেশকে আবার পুনর্গঠিত করছিলেন, সেই সময় এই কিছু কুলাঙ্গার তাকে হত্যা করল। এবং বঙ্গবন্ধু তারপরে যারা ক্ষমতায় আসলেন কি করলেন? বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে বিসর্জন দিলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করলেন, সব কিছু করলেন। 2004 বিবিসি একটি জরিপ করল। সেই জরিপে পশ্চিমবাংলার যারা বাংলা ভাষাভাষী তারাও অংশগ্রহণ করেছে, বিশ্বের যেখানে যেখানে বাংলা ভাষাভাষী আছে তারা অংশগ্রহণ করেছে। বঙ্গবন্ধু সকলকে ছাপিয়ে উঠে সেই জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসাবে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। বঙ্গবন্ধুকে হত্যা করা যায়, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা যায় না, বঙ্গবন্ধুর অবদানকে হত্যা করা যায় না। সেটা নতুন করে প্রমাণিত হয়েছে। এবং আজকের বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর যে ফেলে যাওয়া কাজগুলো, যেগুলো তিনি করতে পারেননি বুলেটের কারণের জন্যে তাকে হত্যার মধ্য দিয়ে, সেই কাজগুলো আজকে তিনি দায়িত্ব নিয়ে পুরোপুরি বাস্তবায়ন করছেন। ধন্যবাদ জনাব ইকবাল সোবহান চৌধুরী। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, একদমই সময় শেষ। আমরা আরেকদিন হয়তো বঙ্গবন্ধুর ওনার আসলে প্রত্যাবর্তন না ওনার জীবন কর্ম নিয়ে আলোচনা করলে শেষ হবে না। তো ধন্যবাদ অধ্যাপক ডক্টর হারুন রশিদ, এবং ধন্যবাদ জনাব ইকবাল সোবহান চৌধুরী আপনাদের মূল্যবান সময় দিয়ে এখানে আসার জন্য এবং বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনার জন্য। দর্শক, আমরা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। শুভরাত্রি।